This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. অনেক দিন পর আবার চেনা মুখ, কার মুখ? ওই যার পোশাকি নাম বুলডোজার। আবার সেই পুরনো ছবিগুলো চোখের সামনে পর পর ভেসে উঠল। সেই 1996 সাল নভেম্বর মাস, কলকাতার রাস্তায় সেদিন হকার উচ্ছেদে নেমেছিল রাজ্য সরকার এবং কলকাতা পুরসভা। কি না অপারেশন সানশাইন, কি না সূর্যোদয়। কাদের যে সূর্যোদয়, কাদের যে সূর্যাস্ত, কাদের জন্য কি জানি না, কিন্তু নিশ্চয়ই গোটা ব্যাপারটার মধ্যে একটা তালমিল ছিল, জানেন তো। কেউ না কেউ গোটা বিষয়টার মধ্যে একটা মিল খুঁজে পেয়েছিল। আর মিল খুঁজে পাওয়ার ক্ষেত্রে তো একটা বেশ সামগ্রিক প্রচেষ্টা ছিল, কারণ ওই বললাম পুরসভা সরকার দুটোই তো তখন বামফ্রন্টের দখলে। গড়িয়াহাটের রাস্তা, ফুটপাথ এগুলো সব দখল করে রাখা দোকান, বাজার, গুমটি সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল ওই বুলডোজার চালিয়ে, সানশাইন আনার জন্য। সেই বিখ্যাত গানটার কথা মনে পড়ছে, জানেন তো, সানশাইন অন মাই শোল্ডার মেক্স মি হ্যাপি। কার ওপর যে সূর্যালোক পড়েছিল। কিন্তু এটা ঘটনা সিপিআইএমের ভেতরেই বুলডোজারের ধাক্কায় বা অপারেশন সানশাইনের ধাক্কায় সূর্যাস্তের ভয়টা জাঁকিয়ে বসেছিল। কারণ হকার উচ্ছেদ অভিযানের ফলটা বা তার পরের অভিঘাত, তার প্রতিক্রিয়া সবটাই তো মারাত্মক ছিল। মানুষজন তারা সবসময় বলতেন কলকাতার ফুটপাথগুলো নিয়ে চলা যায় না, সব দখল করে থাকে, কি অবস্থা। কিন্তু যখন ওই সাধারণ মানুষগুলো তারা বেঘর হয়েছিল, রুজি রোজগার হঠাৎ করে এক রাত্রির মধ্যে হারিয়ে ফেলেছিল, পরের দিন কিন্তু গোটা কলকাতার মুডটা বদলে গেছিল। আর পরের দিন সকাল থেকে কলকাতায় হকার ইউনিয়ন আন্দোলনে নেমেছিল। বেশ কিছু গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বেশ কিছু জায়গায় রাস্তা অবরোধ হয়েছিল। একটা বিশাল প্রতিক্রিয়া, এখনও মনে আছে সেই সমস্ত কথা, জানেন তো। সিপিআইএমের একাংশ ভেবেছিল যে ওই হকারদের ভিটে মাটি চাটি সব এইভাবে উচ্ছেদ করার ফলে ভোট কমবে, ধাক্কা লাগবে ভোট ব্যাংকে। লেগেছিল অনেক সময় পরে, 2011, 1996 থেকে 2011, 15 বছর লেগেছিল। 28 বছর পর আজ সকাল থেকে যখন দেখলাম যে সল্টলেক সেক্টর 3-তে জবরদখল তুলতে সেই পেলোডার, সেই বুলডোজার নামানো হয়েছে, তখন মনে হচ্ছিল কি জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বামেদের থেকে শিক্ষা নিলেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মাস্টার, নিজেই স্টুডেন্ট হয়ে গেলেন। 1996 কার মুখ ছিল? সুভাষ চক্রবর্তীর। সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে ওই অপারেশন সানশাইন হয়েছিল। তখনও কিন্তু তৃণমূলের জন্ম হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় তখনও কংগ্রেসে। ওই বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদের বিরোধিতা করেছিলেন সেই সময়। হকার সংগ্রাম কমিটির পাশে দাঁড়িয়েছিলেন সেদিনের কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বামেরা কি বলেছিল? বলেছিল ভোট ব্যাংকের মোহমায়া থেকেই ফুটপাত দখলমুক্ত করার কাজে বাধা দিচ্ছে কংগ্রেস। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন রাজ্যের শাসক। 96-এ তিনি যদি সত্যি ওই ভোটের কথা ভেবে হকারদের প্রতি মায়া দেখিয়ে থাকেন, তাহলে এবার কি দেখালেন? এবার কি তাহলে দায়িত্ববোধের কারণে এই মায়া মোহ এগুলোর থেকে মুক্ত হয়ে গেলেন? মনে রাখবেন, হাইকোর্টের নির্দেশের পরেও কিন্তু ইদানিংকালে এত সহজে রাস্তায় বুলডোজার নামেনি, যতটা সহজে নামলো মুখ্যমন্ত্রীর কথা শুনে। নবান্নে পুরকর্তাদের নিয়ে বৈঠক যে করলেন তিনি, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন? তার দলের নেতা নেত্রীদের নাম করে করে বলেছিলেন কাদের কাদের জন্য এই রাস্তাগুলো দখল হচ্ছে। রাস্তা আটকে দোকান শুরু হয়েছে, এই যেমন সুজিত বসুর নাম করেছিলেন, যেমন অরূপ রায়ের নাম করেছিলেন, এদের তো একদম নাম করে করে বলেছিলেন। এবং বলেছিলেন যে এই সল্টলেকের রাস্তায় নাকি টাকা নিয়ে কেউ কেউ লোক বসাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইশারা করেছেন, বিধাননগর কমিশনারেট তারা ইশারাটা ধরে ফেলেছে। ফল এই সাত সকালে বুলডোজার রাস্তায়, অথচ
এই বুলডোজার কিন্তু কিছুদিন আগে অবধি রাজনীতির ক্ষেত্রে কিরকম একটা অদ্ভুত অ্যালার্জিক বিষয় ছিল আমাদের রাজ্যে। কারণ বুলডোজারটা কোথাও গিয়ে যেন ওই উত্তরপ্রদেশের সম্পত্তি হয়ে গেছিলো, যোগীর সম্পত্তি। যোগীর জিনিস তো বাংলায় আসতে পারে না। আচ্ছা, বুলডোজার কত জোরে চলে বলুন তো? মানে ওই উত্তরপ্রদেশ থেকে বাংলায় পৌঁছতে ঠিক কতদিন লাগলো, এটা আজকে খুব জানতে ইচ্ছে করছে। কিন্তু এলো যে সেই বুলডোজার বাংলায় এলো এবং এই রাজনীতির রাস্তায় নামলো, এটা তো পরিষ্কার বুঝতে পারছি। অথচ বেশি দিন আগের কথা নয়, কিন্তু এই গত বছর 28শে জুলাই সেই সময় মানিকতলায় একটা বেআইনি বাড়ি ভাঙতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তখনও বিচারপতির চেয়ারে ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তখনও মানে রাজনীতির অভিজিৎ গঙ্গোপাধ্যায় হননি, তিনি তখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি রাজ্যের কৌশলীকে বলেছিলেন দরকারে ওই যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ থেকে কিছু বুলডোজার ভাড়া করুন, কিন্তু বেআইনি বাড়িগুলোকে ভাঙুন। হাইকোর্ট বলেছিল, বিচারপতি বলেছিলেন, কোত্থেকে ওই বুলডোজার আনবেন সেটাও বলেছিলেন, কিন্তু মানিকতলায় বুলডোজার নামেনি। অথচ মুখ্যমন্ত্রীর কথার পর দিনই নেমে গেল। তাহলে কি যোগীর রাজ্য থেকে বুলডোজার বাংলায় আসতে এই 1 বছর সময় লেগেছে বলে ধরে নেবো, নাকি এই 1 বছর এবং রাজ্যের সরকার এবং রাজ্যের শাসক দলের দৃষ্টিভঙ্গির বদল ঘটেছে বলে ধরে নেবো? কোনটা ধরবো বলুন তো? এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। স্টান্স পরিবর্তন কি শুধু খেলায়? বাংলার রাজনীতিতেও কত কি বদলে যাচ্ছে। আমি পরিষ্কার বলছি, পুনর্বাসন না দিয়ে, নেগোসিয়েশন না দিয়ে, কম্পেনসেশন না দিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ আমরা করতে দেব না। এটা আমার গভর্নমেন্টের পলিসি নয়। বলেছিলেন বাংলায় বুলডোজার নামবে না, সরকারি পলিসি কি বদলে গেল? সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া দাওয়াই দেওয়ার পরই সল্টলেকের ফুটপাথ সাফাইয়ে নেমে পড়ল বুলডোজার। সল্টলেক সেক্টর 3-তে সকাল সকাল বুলডোজারের দাপট। ভাঙা হয় বেআইনি দোকান। প্রশাসন বিন্দুমাত্র সময় দেয়নি আক্ষেপ দোকানদারদের। সবই তৃণমূলই করি, মিটিং মিছিলে যেতে সব যাই। যেই লোকসভা ভোটে এসেছিলাম আমরা যখন ডেকেছি তখনই গেছি। এবং সুজিতদার আমরা মানে ভক্ত যাকে বলে, মুখ্যমন্ত্রী নিজ নির্দেশে কাজ করলেও দিদিই তো ভুল করেছে। দিদির প্রথম উচিত ছিল আমাদেরকে 3 দিন সময় দেওয়া। কিন্তু মেন কথা হচ্ছে আমাদের আগে রুজি রোজগারের ব্যবস্থা করে দিতে হবে। এই যে দোকানগুলো ভাঙলো, এই যে সব দোকানগুলো, এই গরিব মানুষগুলো কি করে আবার নতুন করে কিছু করবে? বেআইনি দোকান, বেআইনি নির্মাণ ভাঙতে চিরকালই বুলডোজারের ডাক পড়ে। কিন্তু ইদানিংকালে বুলডোজার বললে একজনেরই নাম সামনে আসে। 2017 সালে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশে বারবার বুলডোজার নেমেছে। সংখ্যায় এত বেশি, যোগীর নামই হয়ে গেছে বুলডোজার বাবা। উত্তরপ্রদেশের চেনা ছবি এবার কি তাহলে বাংলাতেও? বঙ্গেও বুলডোজারের দাপট? কোথাও গিয়ে না মানে রাজনীতির একটা অদ্ভুত ক্ষমতা আছে, বিভিন্ন জিনিসকে নিজের করে নেয়। এই যেরকম তার হাত পা চোখ মুখ বিভিন্ন জিনিস বিভিন্ন সময় হয়ে যায়, ঠিক সেরকমভাবেই এই বুলডোজারটাও রাজনীতির কোনো একটা অঙ্গ হয়ে গেছে, জানেন তো। রাজনীতি বলতে গেলে এখন শুধু বুলডোজার বললেই কেউ আর ওই লোহার তৈরি একটা বিশাল আকায় জিনিসকে কখনো মনে করবেন না। তাদের চোখে রাজনৈতিক যন্ত্র চোখে পড়বে। কিন্তু সেই মানুষগুলো যারা ওই দখলদার বলে চিহ্নিত বা যাদের দখলদার বলে পুলিশ চিহ্নিত করেছে, তাদের কথা শুনে কি মনে হচ্ছে? তৃণমূল নেত্রী কি সেম সাইড গোল করে বসলেন? ওই রাজনৈতিক যন্ত্রকে ব্যবহার যেটা করলেন, সেই যন্ত্রটা কখনো ব্যাকফায়ার করতে পারে কি? দেখুন, সল্টলেকের দোকানদারদের কথা শুনতে শুনতে মনে হলো কয়েকটা প্রশ্ন এটা নিয়ে করাই যায়। প্রশ্ন নাম্বার 1,
কেন উঠে যাওয়ার জন্য সময় দিল না প্রশাসন? তাহলে কি প্রশাসন জানে যে উঠতে বললেও দখলদাররা উঠবে না? এখানেই দ্বিতীয় প্রশ্ন, সেটা খুব মুখ্য। তাহলে কি যারা ফুটপাত দখল করেছেন তাদের মাথার ওপর এমন কোনো ছাতা আছে যে ছাতা পুলিশের আঁচও গায়ে লাগতে দেয় না? উত্তরটা যেরকম ওই সল্ট লেকের হকাররা দিয়েছেন, সেরকমই মুখ্যমন্ত্রীও দিয়ে দিয়েছেন। ওই সল্ট লেকের হকারদের মধ্যে কেউ কেউ তো বললেন, শুনলেন তো আপনারা, রাস্তায় দোকানদারি করার জন্য তাদের নিয়মিত টাকা দিতে হতো। সেই টাকা কারা নিতেন? সেটাও তো ওই দোকানদাররাই বলে দিয়েছেন। এবার রাস্তা দখল করে দোকান চালানোর জন্য নাকি তৃণমূলকেই টাকা দিতে হতো। কি মুশকিলের কাণ্ড! মুখ্যমন্ত্রী তিনিও তো তৃণমূলের লোক, তিনি যখন এত বড় কথাটা বললেন, তারপর ভাবুন, শীর্ষ নেতৃত্ব নিশ্চিতভাবেই কোনো কালে তার এই বিষয়গুলোকে খুব একটা প্রশ্রয় দেননি। তাহলে যারা করতেন কত বড় অন্যায় করতেন বলুন তো, কতটা অবজ্ঞা করেছেন তারা শীর্ষ নেতৃত্বকে, এটা তো মনে আসবেই। আর এখানেই আমার তৃতীয় প্রশ্ন, তাহলে দোষটা কাদের বেশি? যারা ওই ফুটপাত দখল করে বসেছিলেন তাদের, নাকি যারা ওই রাস্তা দখল করে দোকান বসিয়েছিলেন তাদের? যারা ওই চেন সিস্টেমে 2 পয়সা ইনকাম করেছেন, যে বা যারা, দোষটা তাদের? নাকি যারা আজকে কান্নাকাটি করছেন কিভাবে কিছুটা একটু ব্যবস্থা করলে বা একটু সময় পেলে তারা হয়তো বাঁচতেন, দোষটা তাদের? আর যদি সত্যিই তাই হয়, এদের পেছনে যারা রয়েছেন কে বা কারা, যারা বসেছেন তারা না, যারা বসিয়েছেন তারা যদি আসল দোষী হয়ে থাকেন, তাহলে বুলডোজার শুধু এই ফুটপাতের ঘুমটিগুলোতে কেন চলবে? কেন টাকার বিনিময়ে যারা ওই ফুটপাতগুলোকে দখলদারদের কাছে বিক্রি করেছেন তাদের গায়ে কেন ওই বুলডোজারের ধাক্কা লাগবে না? ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই প্রশ্নের উত্তরটাও মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দখলদার উচ্ছেদ করতে যদি উদাহরণ সেট করতে হয় তাহলে সেটা তার বাড়ি থেকেই শুরু হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা কে কীভাবে ব্যাখ্যা করবেন জানি না, কিন্তু কথাটা খুব ইন্টারেস্টিং। আমরা ছোটোবেলার থেকে যখন পড়তাম তখন একটা কথা শুনতাম, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ কোথাও গিয়ে বাড়ির থেকেই যাবতীয় দান ধর্ম এগুলো শুরু করা উচিত। এভিকশন বিগিনস অ্যাট হোম, সেটা কিন্তু এই প্রথম শুনলাম। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যাই হোক, কোনো এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়পত্র দিয়েছেন আর পুলিশ রাস্তায় নেমে পড়েছে। আজ এসএসকেএম হাসপাতালের আশেপাশে ওই হরিশ মুখার্জি রোডেও কিন্তু দখলদার উচ্ছেদ হয়েছে, আর একটু দূরেই কিন্তু কালীঘাট। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা চাল চেলেছেন, এমন একটা বক্তব্য রেখেছেন যে প্রয়োজন আমার বাড়ির থেকে শুরু করো। এরপর আর পুলিশ না নেমে পারে, যে এখানে মনে হচ্ছে বেআইনি, নিশ্চিতভাবেই আমাদের চারপাশে শুধু আমরা এরপর ওই ভাঙা বাড়ি দেখবো, জানেন তো, অসংখ্য বাড়ি ভাঙা, এটা আমরা এক্সপেক্ট করতে পারি। দেখুন, হাওড়ায় বেআইনি বাড়ি ভাঙা হয়েছে, হালি শহরে বেআইনি দোকান ভেঙেছে পুরসভা, জায়গায় জায়গায় বুলডোজার নেমেছে, কিন্তু কোথাও প্রতিবাদ হয়নি। সানশাইনের পর গোটা রাজ্যে যেভাবে প্রতিবাদের ঝড় বয়ে গেছিল, একদম হয়নি, কোথাও কিচ্ছু না। কেন হলো না বলুন তো? সবাই তাহলে মেনে নিয়েছেন, সবাই ভেতরে ভেতরে একটা গিল্টি কনসাস হয়ে গেছিলেন নাকি? ভেতরে ভেতরে অপরাধ বোধে ভুগছিলেন যে সত্যি তো অন্যায় করেছি, সবাই নিজেদের অপরাধ বুঝে ফেলেছেন, সেই জন্যই কেউ আর কিছু করলেন না? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার মতো কেউ এই মুহূর্তে অন্তত বাংলায় নেই? নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার
সব থেকে বড় চ্যালেঞ্জারের নামও মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কেন বলছি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময়ের দাবি বুঝতে পেরে নিজেই কিন্তু অভিযোগের আঙুলটা তুলেছেন নিজের সরকার, নিজের পুলিশ, নিজের আমলা, নিজের দলের নেতা মন্ত্রীর দিকে। অভিযোগ করেছেন সরকারি জমি বেদখল করার। কিন্তু সেটা করতে গিয়ে তিনি আরেকটা কি করেছেন, সেটা করতে গিয়ে কি তিনি বিরোধীদের পায়ের তলার জমিটাই কেড়ে নিয়েছেন। দেখুন, জমির থেকে ফুটপাত যারা খালি পেলেই এটা আমার বলে বসে পড়েছেন, বা এসো এসো আমার ঘরে বসো বলে বসেছেন, তাদের প্রতি সাধারণ মানুষ এতদিন নিষ্ফল আক্রোশ দেখিয়েছে। এটা বুঝতে পারছি, আমরা দেখেছি, আমরা মনে করেছি, কিন্তু কাজের কাজ কিছু করতে পারিনি। জানি ও করেছে, এই নেতা করে, তারপরেও কিচ্ছু হয়নি। জমি খালি কেউ করতে পারেনি। আমরা খবর করেছি কিভাবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি জমিও বেদখল হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই তো আমরা দেখিয়েছি যে শাসক দলের প্রত্যক্ষ মদতে জমি বেদখল হয়েছে। সরকারের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল এই নিয়ে। তারপরেও আজকের পর বিরোধীরা সেই সমস্ত অভিযোগগুলো আর কখনো কাজে লাগাতে পারবেন? একবার ভেবে দেখুন ব্যাপারটা। মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজেই ওই বিরোধীদের রোলটা প্লে করে দিলেন, বিরোধীদের পার্টটাও নিজেই বলে দিলেন? তাহলে নাটকে আর রইল কি? সবটাই তিনি। দলের নেতাদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ করতে গিয়ে দেখলেন যে বিরোধীরা তাদের জমিটাই কখন বেদখল হয়ে গেছে। আর কে বেদখল করেছেন? স্বয়ং শাসক দলনেত্রী। তৃণমূলের নেতারা যারা এই গরিব মানুষদেরকে বসিয়ে পয়সা লুটেছে, তাদেরকে আগে বুলডোজার চালানো দরকার তাদের সম্পত্তির উপর। গরিব মানুষের বুলডোজার সম্পত্তির উপর বা তাদের দোকানের উপরে বুলডোজার চালানোর আগে ওই নেতাদের সম্পত্তির উপরে বুলডোজার চালালে বরঞ্চ মানুষ তৃণমূলের কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি সম্মানীয় মুখ্যমন্ত্রীর কথায় কিছুটা হলেও বিশ্বাস করতে পারে। এখানে মাপ করে দেওয়া আছে, সেই মাপটা যেখানে ভাঙছে সেই জায়গাটায় আবার নিয়মটা মানানোর কথা বলা হচ্ছে। ফলে এর সঙ্গে বুলডোজার দিয়ে হকারদের তুলে দেওয়া, হকার মুক্ত কলকাতা, হকারদেরকে ক্ষতি করা, এই ধরনের কোনো মনোভাব কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ছিল না, নেই, ভবিষ্যতেও থাকবে না। ছিল না, নেই, ভবিষ্যতেও থাকবে না। ইঞ্চি মেপে বোধহয় কাটা হবে। ওই যেগুলো বুলডোজারগুলোকে দেখলাম তারা এরকম ইঞ্চি মেপেই কাটছিল বুঝি, কি জানি। এই জন্যে মনে হচ্ছে জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের লোকেদের যেরকম কালকে থতমত খাইয়ে দিয়েছেন, ঠিক একইভাবে বিরোধীদেরও না পুরোপুরি থতমত খাইয়ে দিয়ে রেখে দিয়েছেন, এটা মনে হচ্ছে। এই বিরোধীরা খেয়াল করে দেখুন কি ভয়ঙ্কর একটা বিড়ম্বনায় পড়ে গেছেন। রাজনৈতিক জায়গা, একটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক অস্ত্র সেই বুলডোজার, সে চলে যাচ্ছে রাস্তার ওপর দিয়ে এত বড় চারপাশ দুপাশ ভাঙতে ভাঙতে। তার ঘাত প্রতিঘাত কত কিছু হবে রাজনীতির ময়দানে। কিন্তু বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারবেন না। কি ঝামেলা বলুন তো। তাহলে এতদিন ধরে তারা নিজেরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, যদি এখন তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে যান, তখন তো নিজেদেরই অভিযোগেরগুলোকে নিজেদেরই গিলতে হবে, তাই না? তারা কি বলেছেন? তৃণমূল নেতারা জায়গা জমি সব দখল করে নিচ্ছেন, টাকা দিয়ে লোক বসাচ্ছেন। এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে বিরোধিতা করতে হয়, তাহলে তো সেই অভিযোগগুলোকেই অস্বীকার করতে হবে। বিরোধীদের পক্ষে সে কাজটা করা কোনো মতে সম্ভব নয়, কারণ তাতে তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে অবশ্য ছেড়ে দিন, কারণ রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা শব্দটার আর কোনো জায়গা আছে বলে মনে হয় না। কিন্তু তাদের রাজনৈতিক স্বার্থ, সেটা তো কোথাও না কোথাও প্রশ্নের মুখে পড়ে যাবে। তাহলে যদি বলি এই যাবৎকালের সব থেকে বড় রাজনৈতিক এবং রাজনৈতিক স্টান্ট আর কি, যেটা বলে রাজনৈতিক চাল যাকে বলে, সেই চালটা মমতা বন্দ্যোপাধ্যায় চেলে দিয়েছেন, একেবারে মাস্টার স্ট্রোক বলেছেন। তাহলে
তাহলে কি খুব ভুল বলবো? কেন বলছি কথাগুলো সেটাও বুঝিয়ে বলছি আপনাদের, এবং সেজন্যে আরও কিছু কথা আজকে বলতেই হবে যে কথাগুলো আপনারা জানেন, না বললেই নয়। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি বুঝতে গেলে আমাদের আগে ওই ধ্রুবতারাকে চিহ্নিত করতে হবে, বুঝে নিতে হবে যে রাজনৈতিক নেতারা শেষ পর্যন্ত কোন লক্ষ্যে এগিয়ে চলেন। দেখুন, রাজনীতিতে জনগণ, উন্নয়ন, এরকম সব বিভিন্ন কথাবার্তা আছে আমরা জানি, দেখতে পাই না খুব একটা, কিন্তু আছে। কিন্তু ধ্রুবতারা বলে যদি কোনো জিনিস থাকে তাহলে সেটা আমরা চোখে দেখতে পাই, সেটা হচ্ছে ভোট। এই ভোটই হলো রাজনীতির সব থেকে বড় বাধ্যবাধকতা, সব থেকে বড় লক্ষ্য, সব থেকে বড় বালাই। সেই বালাই মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত এ যাবৎকালে সব থেকে বড় রাজনৈতিক চালটা চেলে ফেললেন। বাঙালি অবাঙালি ভেদাভেদ ভাবা যায়? আমরা তো কত রকম মেরুকরণ দেখেছি সাম্প্রতিককালে, তাই না? ধর্মীয় মেরুকরণ, রাজনৈতিক মেরুকরণ, এ সমস্ত দেখে ফেলেছি আমরা। সেই সব কিছুর বাইরে গিয়ে যেটা বাঙালি চট করে কখনো দেখেনি, অন্য রাজ্যগুলো অনেকে দেখেছে কিন্তু বাঙালি কখনো দেখেনি, সেই বাঙালি অবাঙালি অর্থাৎ একটা প্রাদেশিক মেরুকরণ আমরা দেখে ফেললাম। বাঙালি জাত্যাভিমানকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই ঝুঁকিটা কেন নিলেন? কারণ এটা নিয়ে কোনো সংশয় নেই, আমরা বাঙালিরা, খেয়াল করে দেখবেন, বুকে হাত দিয়ে দেখে ভাবুন, আমরা প্রত্যেকে 99% লোক মনে মনে বিশ্বাস করি যে আমরা ক্রমশ আমাদের স্বকীয়তা, আমাদের নিজস্বতা, এগুলো সব হারিয়ে ফেলছি। আমাদের শিল্প, সংস্কৃতি, মনন, সাহিত্য সব কিছু ক্রমশ একটা বিপন্নতার দিকে এগিয়ে যাচ্ছে। এটা আমরা সবাই জানি, সবাই মানি, আমি মানি, আপনি মানেন, এবং এটার জন্য আমরা নিজেদের দায়ীও করি। বিভিন্ন রকম আমরা নিজেদের নিয়ে কাটাছেঁড়া করি, নিজেদের নিয়ে তির্যক মন্তব্য করি, বাঙালি জাত, এটা কাকড়ার জাত, এসব বলি টলি আমরা আর কি। কিন্তু এটা নিয়ে কারোর কিচ্ছু করার নেই, কেউ কিচ্ছু করিই না। দু চারটে আন্দোলন হয়, কিন্তু আমরা তারপর যে বলে দিই যে বাঙালিরা কিন্তু খুব সহনশীল জাত, মিলিবে এই তত্ত্বে বিশ্বাসী। ফলে এইসব বলে আমরা নিজেদের আবার একটু ঝিমিয়ে ফেলি, জানেন তো, ওই মেলানোর ছকে বসে যাই। ফলে দেখবেন আন্দোলনগুলো খুব একটা দানা টানা বাঁধে না, কিন্তু মনের মধ্যে ওই অংশটা, ওই আক্ষেপটা, এই বাঙালিয়ানাটা আর রইল না, জাতটাই না, কি অবস্থা, সংস্কৃতিটা পাঁচমিশালি হয়ে গেল, আর কিছু রইল না, কি ছিল আর কি হলো, এই আক্ষেপের জায়গাটা মনের মধ্যে কিন্তু থাকে। ওই ঠিক যেরকম আমরা বিভিন্ন অন্যায় অবিচার রাস্তাঘাটে দেখি, প্রতিবাদ করতে সাহস পাই না, ওতে তো আবার নিজেদের যেতে হবে, কিন্তু মনে মনে ভারী ইচ্ছে করে লোকটাকে ধরে আচ্ছা করে। তাই জন্য সিনেমায় যখন দেখি হিরো আচ্ছা করে ভিলেনকে ধরে পেটাচ্ছে, তখন আমরা ভীষণ উত্তেজিত হয়ে যাই, হাত পাও ছুরি কয়েকজন, এবং মাঝে মধ্যে পয়সা টয়সা ফেলি আর কি, হাততালি দিই। আসলে ভেতরের ওই খালি জায়গাটার থেকে কোথাও গিয়ে যেন একটা আক্ষেপ থাকলে চারপাশ থেকে বিভিন্ন উত্তেজনা আসে, তো ছুটে আসে ওটা ভরার জন্য, সেইগুলো যেন আবার বেরিয়েও যায়। আমাদের মনের মধ্যে এই বাঙালিয়ানা নিয়ে ওই খালি জায়গাটা পড়েছিল, আর সেই খালি জায়গাটাই মমতা বন্দ্যোপাধ্যায় দখল করে নিয়েছেন সদ্ব্যবহার করবেন বলে। আমাদের ভাবনায় যে জায়গাটা এতদিন খালি পড়েছিল, সেই জায়গায় সরকারি বোর্ড বসিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি মুখ্যমন্ত্রী, তিনি যে কথাটা বলবেন সেটা প্রাদেশিকতার কথাই হোক বা বাঙালিয়ানার কথাই হোক, সেটা তো সরকারি ভাষ্য হয়ে গেল। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, যখন ইচ্ছে যাকে আরে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, তার মধ্যে আরও 5টা রাজ্যের সব কিছু আমাকে টানতে হচ্ছে। এরপরে তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে, বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না,
হিন্দি ইংরেজি আজকে সবাই জানে। মনে রাখবেন প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে, একটা সংস্কৃতি আছে, কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যখন এই বক্তব্য মুখ্যমন্ত্রী রাখেন, তখন তার প্রতিক্রিয়াটা, তার অভিজ্ঞতাটা, তার তাৎপর্যটা ভাবতে পারছেন কত গভীর। তিনি এখানে বসে বলে দিচ্ছেন যে রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী, সেই রাজ্যটা বিপন্নতার পথে এগোচ্ছে, যে মানুষগুলো তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন তারা বিপন্নতার দিকে এগোচ্ছেন। দেখুন, এই বৈঠকটা যেটা কালকে করেছেন, সেটা যতই তিনি শুধু তৃণমূল পরিচালিত পুরসভাগুলোকে নিয়ে করুন, আলটিমেটলি তিনি তো মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যখন বলছেন এ রাজ্যে বাঙালিরা বিপন্ন, বাংলা ভাষা বিপন্ন, একটা সময় বাংলা ভাষায় কথা বলার লোক খুঁজে পাওয়া যাবে না, তখন তো আমাদের ধরে নিতেই হবে আমরা সরকারি সতর্কবার্তা শুনছি। সরকার বুঝেছে আমরা এরকম একটা বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছি, এটা একটা বিপদ সংকেত। এটা বিপদ সংকেত যে জল বিপদসীমার অনেক ওপর দিয়ে বইছে। এখন অস্তিত্বই যেখানে বিপন্ন, সেখানে বাকি জিনিসগুলো নিয়ে ভাবার অবকাশ পাওয়া যাবে কি? তাহলে কি এই নিজেদের অস্তিত্বের সংকট নিয়ে আমরা ভাবতে যদি ব্যস্ত হয়ে যাই, আমাদের চারপাশে বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো একদম ছোট ছোট লাগবে, অকিঞ্চিতকর মনে হবে, আমরা সেগুলো নিয়ে ভাবনা ভুলে যাব। এটাতে কি কারোর কোনো রাজনৈতিক লাভ হবে? এবং আমরা যতই ভাবতে না পারি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর মধ্যেও ভাবছেন। জানো, রাজনীতিক তো নিশ্চয়ই নিজের ভাবনা চিন্তাকে তিনি প্রসারিত করে ফেলতে পেরেছেন এই জায়গাটাতে দাঁড়িয়ে, এবং নিশ্চিতভাবেই তিনি চোখ মেলতে চেয়েছেন 2026-এর দিকে। হয়তো 26-এর দিকে তাকাতে তিনি কোনো অশনি সংকেত দেখতে পেয়েছেন। হয়তো এবারে লোকসভা ভোটে শহুরে ভোটাররা যে তৃণমূলকে কম ভোট দিয়েছে, এই ইঙ্গিতটাই তার একটা অন্যরকম লেগেছে, বিপজ্জনক লেগেছে। এটাকে আবার তিনি নিজে কোনো একটা বিপদ সংকেত বলে ধরেছেন। হয়তো বিশ্লেষণ করতে গিয়ে দেখেছেন যে এই ভোটারদের একটা বড় অংশ অবাঙালি ভোটার। এই একটা কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকসভা নির্বাচন পর্যন্ত যে সমস্ত ইস্যুগুলো নিয়ে চর্চা হয়েছে, খেয়াল করে দেখুন, দুর্নীতি, টাকা পয়সা না দেওয়া, কেন্দ্রের বঞ্চনা, নিজেরা টাকা দিয়ে দেওয়া, এরকম যাবতীয় ইস্যু সবগুলোকে ছেড়ে একদম সমূলে উৎপাটিত করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে সব ছেড়ে ছুড়ে শিবসেনার মতো প্রাদেশিক সেন্টিমেন্টের রাজনীতি করাটা শুরু করলেন। সবটাই কি ওই ভোটের দিকে, সেই 26 সালের দিকে তাকিয়ে? আমি একটা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, তার মধ্যে আরো 5টা রাজ্যের সবকিছু আমাকে টানতে হচ্ছে। कोई बिहार का रहने वाला है, कोई यूपी का रहने वाला है, कोई हरियाणा का रहने वाला है, कोई पंजाब के रहने वाला है, कोई बंगाल को रहने वाला है, और क्या कहते हैं वो बंगाल में इसका इम्पैक्ट नहीं है। अभी और ज्यादा वोट से हम लोग जीतेंगे, ज्यादा वोट से जीतेंगे। এরপর তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে, বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। कि आपको हमारा भवन में आना, ये हमारा हिंदुस्तान को एक चेहरा दिखाता है। तो इसी के लिए मैं आप लोगों को फिर भी बुलाएंगे, हम बहुत बड़ा इंटरनेशनल कॉन्फ्रेंस करेंगे, हम हिंदी भाषी जो है सबको लेके। পরিবর্তন, রাজনীতির পরিবর্তনটা যদি স্বাভাবিক হয়, রাজনৈতিক ভাবনার পরিবর্তনও কি স্বাভাবিক নাকি আপেক্ষিক?
ভোটের প্রচার আর ভোটের রেজাল্টের পর দিনের হিসেবে ফারাকটা ঠিক 1 মাসের। ছবিটা গত মাসের 26শে মে উল্টোডাঙায় ভোট প্রচারে এভাবেই ধরা পড়েছিল বাঙালি অবাঙালি সাংস্কৃতিক মেলবন্ধনটা। কিন্তু লোকসভার রেজাল্ট পোস্টমর্টমের পর খোদ শাসকই বুঝিয়ে দিচ্ছে আপাতত বাঙালি অবাঙালি এই পলিটিক্যাল সহাবস্থানটা খানিকটা হলেও টলমলে, খানিকটা হলেও নড়বড়ে। তার চেয়ে অনেক বড় বাঙালির জাত্যাভিমান এবং অবশ্যই তৃণমূলের বাঙালি কৃতজ্ঞতা। বিহার ইউপির লোকেরা রয়েছে, সেখানে কিছুটা ভোট আমরা হেরেছি। বাঙালির অধ্যুষিত জায়গা সেখানে আমরা জিতেছি। শাসকের বিশ্লেষণ, শহর ও পুরো এলাকায় বিপুল জয় ও কাঁটার মতো বিঁধছে খারাপ ফলাফল। ফলের আশাতেই তো গাছে জল দেওয়া, পরিচর্যা করা, কিন্তু সেই গাছ কি কোনো মতেই ছায়া দিচ্ছে না। छठ पूजा का दिन का हॉलीडे डिक्लेयर किया है। परसों भी जो हिंदी भाषी है जिसका छठ पूजा का साथ संबंध है उसको लिए जो सेक्शनल हॉलीडे है वो भी हम लोगों ने किया है कि आप लोग अच्छा से बड़े, अच्छा से रहे, अच्छा से पूजा करें। কথাগুলো 19-এর লোকসভার আগেকার। 19-এর রেজাল্টে সবুজ সাইক্লোন ছিল, 21-এর বিধানসভার আগেও আস্থা ও আশ্বাস টলেনি, 21-এর রেজাল্টেও সবুজ ঝড় ছিল। এবার 24-এর লোকসভা, ঝুলিতে 29টা লোকসভা আসন। তারপরেও তৃণমূল কি কোনো ঝড়ের পূর্বাভাস পেয়েছে? অতীতের বিশ্বাস চির খেয়েছে কি? दीदी को विश्वास कीजिए, दीदी मर जाएगा लेकिन कभी वादा को टूटेगा नहीं दीदी का, ये आपको पता होना चाहिए। दीदी को विश्वास कीजिए, दीदी मर जाएगा लेकिन कभी वादा को टूटेगा नहीं दीदी का। केशरी आवेशे मन जोगी होलो रे, आनंद नेचमो मतवारा होलो रे, केशरी आवेशे मन जोगी होलो रे। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। ছট পুজোয় ছুটি, বাকিদের সাথে ডান্ডিয়া, এটা অনেকের কাছেই অবাঙালি তোষণ, অথবা হিন্দিতে যে ভাষণ, এই তোষণ থেকে ভাষণ পুরোটাই কি ভোটের জন্য ছিল? যে ভোটের জন্য এই তোষণ থেকে ভাষণ, সেই ভোটের জন্যই কি এখন বাঙালি অবাঙালি বিভাজন? এই যে ভোটের জন্য পাঞ্জাবি, শিখ, গুজরাটি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারকে বাংলায় টেনে আনা হয়, আর সেই ভোটটা যখন শহরে শাসক দলের পক্ষে কম পড়ে, বিপক্ষে বেশি পড়ে, তখন কি প্যানিক বাটনে চাপ পড়ে? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চেয়েছেন যে তার দল বা সাধারণ মানুষ নয়, বিরোধী পক্ষ তার ন্যারেটিভেই হাঁটবে, তার এজেন্ডাতেই চলবে, সোজা বাংলায় তার সুরে গান গাইবে। খেয়াল করে দেখুন, তার মনে হয়েছে যে এটা কিন্তু রাজনীতিকরা করেন, জানেন তো, যখন তারা দেখেন যে ইস্যুগুলোর মধ্যে থেকে নতুন করে আর বিশেষ কোনো কিছু মাইলেজ পাওয়ার জায়গা নেই, যা যা মাইলেজ তাদের পাওয়ার তারা পেয়ে গেছেন, তাহলে তখন তারা নতুন ইস্যু খোঁজেন। এমন একটা ইস্যু যে ইস্যুটার জন্য প্রতিপক্ষ প্রস্তুত নয়, এবং যে ইস্যুটার জন্য তার মানসিক প্রস্তুতি থাকলেও সেটাকে বিরোধিতা করতে কোথাও গিয়ে প্রতিপক্ষ অস্বস্তিতে পড়বে। এটাও সেরকম, জানেন তো, অনেক ভাবনা চিন্তা করে হয়তো দেখেছেন যে কোথাও গিয়ে 2026-এ দেখুন সিট বাড়ছে, আগের বারের লোকসভার থেকে এবারে সিট বেড়েছে, বিধানসভায় 213, বিরাট সংখ্যা, কিন্তু তারপরেও তার কোথাও গিয়ে ঝানু, ওই বললাম বারবার এই শব্দটা আমি আপনাদের সামনে তুলে ধরি, অত্যন্ত ঝানু রাজনীতিক, অত্যন্ত বিচক্ষণ রাজনীতিক, ভোটটা অসম্ভব ভালো বোঝেন। তিনি হয়তো বুঝেছেন এইগুলোর মধ্যে থেকেও যে জিনিসগুলো তাকে কোথাও গিয়ে ডিভিডেন্ড দিয়েছে, তাকে সুবিধে দিয়েছে, সেগুলো কিন্তু 26 সালে নাও দিতে পারে। কোন দুটো জিনিস? এক হচ্ছে সংখ্যালঘু ভোট, 2 মহিলা ভোট। মহিলা ভোটের পেছনে আছে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু 26-এ গিয়ে যদি মহিলা ভোটটা এই লক্ষ্মীর ভাণ্ডারমুখী না হয়, হয়তো তাদের সামনে অন্য বড় কোনো ভাণ্ডারের একটা ছবি থাকবে, সেটার দিকে তারা যদি চলে যান, অথবা উত্তরবঙ্গের ভোটের প্যাটার্নটা তাকে হয়তো বুঝিয়েছে যে বেশ কিছু লোকজন আছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ সুবিধা পেয়েও আলটিমেটলি তাকে ভোট নাও দিতে পারেন, তাহলে তো ভারী বিপদ। তাই জন্যই এমন একটা ওই হ্যামলিনের বাসিওয়ালার মতো এমন একটা সুর তাকে তুলতে হতো না, যে সুরে তার পেছন পেছন সবাই চলবেন। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। দেখুন, বাঙালিয়ানাটা, আবার বলছি, আমাদের বাঙালিদের অত্যন্ত গর্বের বস্তু,
আমাদের ভেতরে জারণ করার বস্তু। আমরা এটাকে আমাদের মননের সাথে জড়িয়ে রেখে দিয়েছি এবং আমরা যে বিপন্ন এটাও আমরা জানি। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি সব কিছু, দেখুন বিপন্ন বিভিন্ন রকম ব্যাখ্যা হয়, কিন্তু তার যে ব্যুৎপত্তি, যেখান থেকে তার বিস্তার, সে সব জায়গাটা কোথাও গিয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে অথবা আমাদের উদাসীনতা তার দিকে আঘাত এনে দিচ্ছে, এটা আমরা বুঝতে পেরেছি। এটা যখন বুঝতে পারবে ভেতরে একটা আক্ষেপ কাজ করবে। সেই জায়গাটাতে যদি কেউ আপনাকে টোকা মারেন, আপনি কিন্তু সাড়া দিতে বাধ্য। এবং ওই বললাম, বিরোধীরাও তার প্রতিপক্ষ হতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য তুলে ধরেছেন যে বাঙালি বিপন্ন, বাংলায় বাঙালি বিপন্ন, বাঙালি নিজ ভূমে সংখ্যালঘু হয়ে যাচ্ছে। আচ্ছা, বাঙালিদের মধ্যে তো সংখ্যালঘুরাও রয়েছেন, ফলে ওই সংখ্যালঘু ভোটের কথা বললাম, যেটা তার ভোট ব্যাংক, সেই ভোটের স্বার্থ কোনোভাবে বিঘ্নিত হচ্ছে না, বরং লোকসভা ভোটের রেজাল্ট অনুযায়ী অবাঙালি ভোট সেই অর্থে তার দলের বিরুদ্ধে চলে যাচ্ছে, বিজেপিতে চলে যাচ্ছে। ফলে এখন অবাঙালিদের ওপর খড়গহস্ত হতে তার কোনো আপত্তি নেই। এরপরেও কেউ বলতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতি করছেন, কারণ ইস্যুটা আমাদের মনের ইস্যু। আর সেজন্যেই এটা সাম্প্রতিককালের সব থেকে বড় কৌশলগত পদক্ষেপ বলে আমার মনে হচ্ছে। কারণ বাঙালির বিপন্নতার পেছনে তিনি নিজের দলের লোকেদেরই দায়ী করেছেন, নাম করে করেই সুজিত বসুর মতো নেতাদের, অরূপ রায়ের মতো নেতাদের, গৌতম দেবের মতো নেতাদের সমালোচনা করেছেন। এবার মুখ্যমন্ত্রী নিজে যখন তার মন্ত্রীদের, তার দলের নেতাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন, তখন তার দিকে আঙুল তোলার কোনো জায়গা থাকছে কি? নাকি বাঙালি জাত্যাভিমানের প্রশ্নটা তুলে তিনি একটা অন্যরকম মেরুকরণের মধ্যেও একটা অন্য মেরুকরণের রাস্তা, অন্যরকম একটা দাগ, একটা সীমানা তিনি তৈরি করে দিতে চাইছেন। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। তিনি বাঙালি অবাঙালি বিভাজন তৈরি করার চেষ্টা করছেন। উনি নির্বাচনের আগে ইউসুফ পাঠানকে নিয়ে এলেন, কীর্তি আজাদকে নিয়ে এলেন, শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এলেন। নির্বাচনে জেতার পর এখন তিনি বাঙালি অবাঙালি এই বিভেদের বীজ বপন করছেন। এই বিভাজনটাই আরএসএস চায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চান, বাংলার যে পরিচিতি, বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি, বাংলার রীতিনীতি, সেগুলো অটুট থাকুন। নিশ্চয়ই সামাজিক সব দায়িত্ব, অন্য রাজ্য থেকেও মানুষ বাংলায় চলে আসেন ভালো পরিষেবার জন্য, জীবনযাত্রার জন্য, সবটা বাংলা পালন করবে, কিন্তু তার নিজস্বতা, তার যে ঐতিহ্য, রীতিনীতি, ইতিহাস, সেটাও যথাযথভাবে উজ্জ্বল রেখে। এই ধরনের কথা বলার আগে ওনার ভাবা উচিত উনি কি কাজ করছেন। বাঙালি এবং বাংলার যে পতন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর দ্বারা হয়েছে, এর থেকে এই বাংলাকে উদ্ধার করতে দীর্ঘ সময় লাগবে রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তন হওয়ার পরে। দেখুন, 2021 সালে বিধানসভা ভোটের প্রচারে বিজেপি নেতৃত্ব যখন এই রাজ্যে বারবার আসছিলেন, তখন কিন্তু বারবার ওই বহিরাগত তত্ত্বটাই সামনে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সাফল্য পেয়েছিলেন। তাই এই বহিরাগত শব্দটায় কোথাও হয়তো বিজেপির একটা অস্বস্তি রয়ে গেছে, জানেন তো। তাই জন্য তাদের ওই কয়েনের উল্টো পিঠটা দেখাতে হচ্ছে। বাঙালি অবাঙালি বিভাজনের উত্তর দিতে গিয়ে বিজেপি নেতাদের ওই ভিন দেশ থেকে আসা অনুপ্রবেশকারী যারা, তাদের দিকে আঙুল তুলতে হচ্ছে। কিন্তু সেটা করতে গিয়ে কি বিজেপি নেতারা একটা কথা বুঝতে পারছেন? তারা যাদের অনুপ্রবেশকারী বলেন, তারা একটা বড় অংশই, অধিকাংশই তারা দিনের শেষে বাঙালি, তারাও বাংলায় কথা বলেন। ফলে সেই অনুপ্রবেশকারীদের জন্য বাংলা ভাষা বিপন্ন, এটা তো বলা যাবে না। এখানেই মনে হচ্ছে বিজেপি নেতারা কোথাও গিয়ে একটা গুলিয়ে ফেলছেন। তারা কোথাও গিয়ে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেট করে দেওয়া ওই সুরে নাচতে শুরু করে দিয়েছেন। সম্পূর্ণ অন্য খাতে হেঁটে তিনি রাজ্যবাসীর চিন্তাভাবনার এবং রাজনীতির, বাংলার রাজনীতির স্রোতটাও মনে হচ্ছে একটা অন্য খাতে বইয়ে দিতে চাইছেন। ফলে তার সমালোচনা করা তো দূরের কথা, তার মোকাবিলা করাটাই এখন বিরোধীদের সব থেকে বড় চ্যালেঞ্জ। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় করতে চেয়েছিলেন এবং করে দেখিয়ে দিলেন। অলরেডি বিরোধীদের কমপ্লিটলি বিভ্রান্ত করে দিয়েছেন তিনি। তার জায়গা থেকে তিনি 100% সফল। এবার এই জাত্যাভিমান নিয়ে খেলাটার একটা যে বিপজ্জনক দিক আছে, সেটাও কিন্তু মাথায় রাখতে হচ্ছে।
ভারতের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বিভিন্ন সময় এই ভাষা বা প্রাদেশিকতাকে কেন্দ্র করে এরকম বিভিন্ন রকম অস্থির পরিস্থিতি তৈরি হতে দেখেছি। অসমে হয়েছে, বিহারে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, বাংলাও কিন্তু সেই বাঘের পিঠে সওয়ার হয়ে গেল। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। প্রাদেশিকতার প্রবাদ পুরুষ বলে যদি কাউকে চিহ্নিত করা যায় তিনি বালা সাহেব ঠাকরে। কিন্তু মজার বিষয় হচ্ছে ঠাকরে পদবিটাই মারাঠি নয়। বালা সাহেবের বাবা ছিলেন কেশব সীতারাম পানভেলকার। ব্রিটিশ লেখক উইলিয়াম মেকপিস ঠাকরের ভক্ত ছিলেন কেশব। ব্রিটিশ লেখকের অনুকরণে পরিবারের পদবি স্থির করে নেন। ঠাকরে উচ্চারণে অরোরা ক্ষেত্রী সম্প্রদায়ের আরও একটি শাখাও রয়েছে। ঠাকরে হলো অ্যাংলো ব্রিটিশ পদবি। সেই পদবি কালক্রমে হয়ে উঠল খাঁটি মারাঠি অস্মিতার প্রতীক। 1960 সালে মার্মিক পত্রিকা চালু করেন কার্টুনিস্ট বালা সাহেব। মারাঠি মানুষ বা মহারাষ্ট্রের আম আদমির কথা বলতো মার্মিক। 1966 সালে বালা সাহেব শিবসেনা তৈরির ঘোষণা করেন। জন্মলগ্নে দক্ষিণী ও গুজরাতি খেদাওয়ের ডাক দেয় শিবসেনা। পরবর্তীকালে উত্তর ভারতীয়দের প্রতি আগ্রাসী হয় শিবসেনা। বাবরি ধ্বংস ও মুম্বাই হামলার পর শিবসেনা সম্পূর্ণ বদলে যায়। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে শিবসেনা। মহারাষ্ট্রকে বাদ দিলে উগ্র প্রাদেশিক রাজনীতি সবচেয়ে বেশি দেখা গিয়েছে পূর্ব ভারতে, আর প্রতি ক্ষেত্রেই টার্গেট বাঙালিরা। তালিকায় প্রথম নাম বিহার। 1948 সালের মানভূম জেলার সরকারি ভাষা করা হয় হিন্দিকে। বাংলা ভাষা শুধু নয়, বিহারে বাঙালিদের কোণঠাসা করা শুরু হয়। 8-এর দশকে কংগ্রেস আমলে বিহারে বাঙালি হাঁটাও শুরু হয়। মধুমণি, ঘাটশিলা, হাজারিবাগ, পূর্ণিয়া, মিথিলা, দারভাঙা, ভাগলপুর এই জেলাগুলিতে বাঙালিদের সম্পত্তি গায়ের জোরে দখল করা হয়। আরজেডি জমানার প্রথমার্ধেও বিহারে বাঙালিরা সুখে ছিল না। বর্তমানে বিহারে বাঙালিরা আর অতীতের মতো প্রভাবশালী নয়। বিহারের মতো অসমেও বাঙালি খেদাও আন্দোলন হয়েছে। 1960 সালে অসমে বাঙালি খেদা আগ্রাসন শুরু হয়। 5 লক্ষ বাঙালিকে অসম থেকে পশ্চিমবঙ্গে শরণার্থী হতে হয়। 1960 সালেই কামরূপের গোড়েশ্বরে বাঙালি গণহত্যা হয়। বাঙালি বিরোধী দাঙ্গায় 50,000 বাঙালি উদ্বাস্তু হয়। 1981 সালে কামরূপে শতাধিক বাঙালিকে হত্যা করা হয়। 1983 সালে খৈরাবাড়ি গণহত্যায় বাঙালি শরণার্থীরা খুন হন। 1983 সালে শিলাপাথর ও নীললিতেও বাঙালি গণহত্যা হয়। 7-এর দশকে মেঘালয় ও ত্রিপুরায় স্থানীয় উগ্রবাদী গোষ্ঠীর হিংসার শিকার হন বাঙালিরা। 2017 সালে মায়ানমারের রাখাইন প্রদেশে বাঙালি গ্রাম তালুকে হামলা চালায় আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি। পরে মায়ানমার সেনা ওই গ্রামগুলিতে বাঙালিদের গণকবর আবিষ্কার করে। বাঙালি আজও আক্রান্ত উপমহাদেশের কোনো না কোনো প্রান্তে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাঘের পিঠেই সওয়ার হওয়ার চেষ্টা করলেন কেন? ডাক্তারদের একাংশ একটা কথা বলেন, জানেন তো, অ্যাগ্রেসিভ ইনিশিয়েটিভ। আবার যুদ্ধক্ষেত্রে এরকম একটা কথা আছে, প্রিএম্প্ট অ্যাটাক। অর্থাৎ দুটোর ক্ষেত্রে এই বিষয়টা আগের থেকে বুঝে নেওয়া আর কি, বুঝে নিয়ে একটা চটজলদি এমন একটা ব্যবস্থা করা যেটা অত্যন্ত আগ্রাসী, অত্যন্ত কার্যকরী। যেমন ধরুন ডাক্তারি ক্ষেত্রে অপারেশন হচ্ছে এরকম অ্যাগ্রেসিভ ইনিশিয়েটিভ, ঝাঁপিয়ে পড়ে কিছু করা আর কি। যখন ওষুধ কাজ করে না তখন শেষ পর্যন্ত অপারেশন করার প্রয়োজন হয়, অথবা আপৎকালীন পরিস্থিতিতে অপারেশন হয়। মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন ডিভিশন শুরু করলেন, কোনো সন্দেহ নেই তিনি বিভাজনের পথে হেঁটেছেন। দুটো কারণ, প্রথম কারণটা অর্থনৈতিক এবং দ্বিতীয়টা রাজনৈতিক। তিনি নিজেই বলেছেন 5 রাজ্যে মানুষকে পরিষেবা দিতে হচ্ছে, 5 রাজ্যের মানুষ। যেটা বলেননি সেটা হচ্ছে এই জনমুখী প্রকল্পের বিনিময়ে ভোটটা তার ভাঁড়ারে ঢুকছে না।
ভোট তাকে দিয়েছে বাঙালিরাই। এবার ভোট যখন শুধু বাঙালিদেরই আসছে, তাহলে অবাঙালিদের তিনি পরিষেবা দেবেন কেন? এটা তার রাগের একটা কারণ হতে পারে। এটা তো আমরা টানভাবে দেখেছি সব জায়গায়। এমনিতেও তৃণমূলের নেতাদের যদি বক্তব্যটাই ভোটের পরে দেখেন, তারা যে বারবার বিভিন্ন জায়গায় বলেছেন এই জায়গার থেকে আমরা ভোট পাইনি, এখানে পরিষেবা বন্ধ বা এখানে পরিষেবা পরে দেওয়া হবে, শহরে ভোট কম পেয়েছি, শহরকে সেরকম পরিষেবা দেওয়া হবে না, এখানে উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করা হবে না। তার মানে কি? এক ধারাবাহিক একটা মানসিকতা, সেটার সূত্রপাতের জায়গাটা তারা বুঝতে পারছেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে বিভাজন আর মেরুকরণের সঙ্গে লড়তে পারে একমাত্র পাল্টা মেরুকরণ। বিজেপি বাংলাকে আড়ে কাটতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় বহরে কেটে দিলেন। দেখুন, বিজেপি ধর্মে কাটতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় ভাষায় কাটলেন। মজার ব্যাপার হচ্ছে এই দুটোই কিন্তু অতীতে হয়ে গেছে। 47 সালে বাংলাকে ধর্মে ভাগ করা হয়েছিল, বাঙালি তখন বাঙালিকে মেরেছিল, ধর্ম জিতে গেছিল। তারপর 52 সালের 21শে ফেব্রুয়ারি শুরু হয়েছিল ভাষা সংগ্রাম, রাজাকার আর মুক্তিযোদ্ধাদের সংগ্রাম। 71-এ ভাষা জিতে যায়, ধর্মকে কাটতে পারে তাই ভাষার তরোয়াল। এটা আমরা বুঝে গেছি। এটার ওপার বাংলায় এটার সফল প্রয়োগ দেখেছি আমরা, জানেন তো। সেইটা দেখেই কি এপার বাংলায় অ্যাপ্লাই করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিভাজনের তরোয়াল না খুব বিপজ্জনক, জানেন তো। ভাষার এই যে বিভাজনটা কখন যে ধর্মের দিকে বাঁক নিয়ে নেয় সেটা বোঝা কিন্তু খুব মুশকিল। পোরখাওয়া রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায় তার কেরিয়ারের 40তম বর্ষে সেই বিপজ্জনক খেলায় নামতে গেলেন কেন? তিনি কি টের পাচ্ছেন রান রেট কম, কিন্তু আস্কিং রেট চচ্চর করে বাড়ছে? এখন ওই স্টেপ আউট করে ব্যাট না চালালে কোনো উপায় নেই। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। বাংলায় বাংলা ভাষা বিপন্ন, রীতিমতো বিপন্ন, এবং তার জন্যে যে অবাংলা ভাষীরাই দায়ী তা নয়, বাংলাভাষীরা রীতিমতো দায়ী। প্রেসের সামনে, সবার সামনে নিজেদের পার্টির মধ্যেও যে গলদগুলো আছে সেগুলো এরকম পরিষ্কার করে বলা কোনো মুখ্যমন্ত্রী কোনো পৃথিবীর কোনো দেশে করেছেন কিনা আমি জানি না। অবাঙালিরাও তো কলকাতায় আছে, কি বলবো, প্রায় 250 বছর আগে থেকেই আছে, মানে সিরাজউদ্দৌলার সময় থেকেই আছে। তারা কলকাতায় আছে, কলকাতা তৈরিতে তারা সাহায্যও করেছে। অবাঙালিদের অনেক দান আছে পশ্চিমবাংলার সংস্কৃতিতে। মুখ্যমন্ত্রীর মেজাজটা ঠিক আছে, ভালো, তিনি মেজাজ করছেন, দেখে ভালোই লাগলো। এবং নিজের দলের লোকেদের তিনি বকুনি দিলেন, সেটাও ঠিকই আছে। কিন্তু এই বকুনির ফলটা কতদূর কি দাঁড়াবে তার জন্য আমরা অপেক্ষা করব। দিদি যে কথাটা বলেছে সেটা হয়তো মানে একটা মহৎ স্কেলে উনি চিন্তা করে বলেছেন, কিন্তু আমি একজন শিল্পী হয়ে বলবো যে সত্যি বাংলার কিন্তু কোথাও একটা ঘাটতি হয়ে যাচ্ছে বাঙালি। সংসদে শপথ শুরু হয়েছে, তৃণমূল সাংসদরা তারা সব বাংলায় শপথ নিয়েছেন, গতবারও নিয়েছিলেন। কিন্তু কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলার পর সংসদে কিন্তু বাঙালিয়ানার একটা আলাদা মাত্রা যোগ হয়ে গেছে। দাঁড়ান, একটা কথা ভুল বলে ফেললাম, তৃণমূল সাংসদদের সবাই কিন্তু বাংলায় শপথ নেয়নি, ভুল বলেছি, অনেক অধিকাংশই নিয়েছেন। কিন্তু ইউসুফ পাঠান বহরমপুরের সাংসদ, তিনি তো হিন্দিতে শপথ নিয়েছেন, উর্দু নয় হিন্দিতে নিয়েছেন। আর বর্ধমান দুর্গাপুরের কীর্তি আজাদ, তিনিও হিন্দিতে শপথ নিয়েছেন। সাজদা আহমেদ, তিনি আবার ইংরেজিতে শপথ নিয়েছেন। শত্রুঘ্ন সিনহা আজ শপথ নেয়নি, তিনি বাংলা বলতে পারেন, কিন্তু বাংলায় শপথ নেবেন কি না সেটা জানা নেই, জানার আগ্রহ রইল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কাল বলেছেন যে একদিন বাংলা ভাষা বলার লোক খুঁজে পাওয়া যাবে না। আজ সংসদে দাঁড়িয়ে বাংলার তৃণমূল সাংসদদের দুজন হিন্দিতে শপথ নিচ্ছেন, একজন ইংরেজিতে শপথ নিচ্ছেন। ইন্টারেস্টিং লাগছে না? কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো সব হিসেব করেই কি বলেছেন? মানে ধরুন, তার সঙ্গে দার্জিলিংয়ে রাজু সিং বিস্তা ছাড়া বাংলায় যদিও বিজেপির সব সাংসদ বাংলায় শপথ নিয়েছেন, কিন্তু রাজু সিং বিস্তা তিনি বাংলায় নেননি। এটাও ইন্টারেস্টিং।
শপথের আগে এর মধ্যেও আবার যদি কেউ আবার কে কটা গোল দিলেন এরকম হিসেব করতে থাকেন, কে কটা অবাঙালি গোল দিলেন আর কি, তাহলে এখন পর্যন্ত 3-1 সেই অর্থে ধরতে হবে। 4-1 হবে কিনা জানি না। শপথের আগে লোকসভায় আজ একান্তে রাহুল আর অভিষেককে কথা বলতে দেখেছি, জানেন তো। অথচ সংসদে ঢোকার আগে অভিষেক বললেন কংগ্রেসের একতরফা স্পিকার পদে প্রার্থী ঘোষণা করে দেওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অর্থাৎ সংসদে এই দুপাশের দুটো ঘটনা একসঙ্গে চলল, একদিকে রাজনীতি আরেকটাও রাজনীতি, কিন্তু তার মধ্যে একটা ওই প্রাদেশিকতার মিশেল রয়েছে। স্পিকার ব্যাপারটা সর্বভারতীয় বিষয়, কোন ভাষায় কে নিচ্ছেন এগুলো নিয়ে যখন দেখতে হয় বা তার মধ্যে যখন বাঙালিয়ানার বিষয়টা ঢুকে পড়ে তখন সেটা কিন্তু প্রাদেশিক বিষয়। এটা খুব ইন্টারেস্টিং, দুটো জিনিস একসঙ্গে সংসদে পাশাপাশি হাঁটলো। তবে হ্যাঁ, এটা ঘটনা যে ওইগুলোর মধ্যে যেরকম বিতর্ক রয়েছে প্রাদেশিকতা নিয়ে, বিভিন্ন বক্তব্য আপনারা শুনেছেন, স্পিকার পদ নিয়েও ততটাই বিতর্ক রয়েছে। আজকে কংগ্রেস যখনই স্পিকার পদে প্রার্থী ঘোষণা করে দিল, তারপর তো শুনলেন তৃণমূল তাকে দুর্ভাগ্যজনক বলে ঘোষণা করেছিল, কিন্তু রাতে মল্লিকার্জুন খাড়গের বাড়িতেই স্পিকার নির্বাচন নিয়ে বৈঠকে কিন্তু তৃণমূল যোগ দিয়েছে। এটাও খুব ইন্টারেস্টিং। স্পিকারের জন্য বিজেপি সর্বসম্মত সমর্থন চাওয়ায় কংগ্রেস কিন্তু শর্ত জুড়ে দিয়েছিল, বলেছিল তারা সর্বসম্মতভাবে স্পিকার মেনে নিতে রাজি আছেন, কিন্তু ডেপুটি স্পিকারের পদটা বিরোধীদের দিতে হবে। বিজেপি অবশ্য জবাব দেয়নি, তাই পাল্টা প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। কিন্তু সেটা নিয়ে তো আবার ইন্ডিয়া জোটের মধ্যেই মন কষাকষি শুরু হয়েছে। তৃণমূল বলছে যে কংগ্রেস একতরফাভাবে কীভাবে এরকম স্পিকার প্রার্থীটা ঘোষণা করে দিল, তাকে অন্য বিরোধীরা বা জোটের বাকি সদস্যরা তারা কেন মানতে বাধ্য হবে। আসলে সেঞ্চুরি করার পর কংগ্রেস বোধহয় ভেবেছিল বিজেপির অশ্বমেধের ঘোড়ার লাগামটা তারাই ধরবে, কিন্তু সেটা করতে গিয়ে কংগ্রেস নিজের লাগামটা কোথাও আলগা রেখে দেয়নি তো। সেই লাগাম ধরে প্রথম দিন থেকেই কিন্তু টানাটানি করতে শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দিল্লি কলকাতার রাজনীতি মিলিয়ে যদি হেডলাইন লেখা যায় তাহলে সেই হেডলাইনে ছবি চলবে এটাই। লোকসভা কক্ষে পাশাপাশি বসে কথা বলছেন অভিষেক রাহুল। আগেও একটা বৈঠক হয়েছিল রাহুলের বাড়িতে, একেবারে কাক ভরে গোপনে আসন রফা নিয়ে। সেই রফার দফারফা হয়ে গিয়েছিল অধীর চৌধুরীর আপত্তিতে। এবার লোকসভায় অধীর চৌধুরী নেই, তাই কি অভিষেক রাহুল পাশাপাশি? কিন্তু কতদিন? স্পিকার নির্বাচন নিয়ে প্রথম দিন থেকেই তো সংঘাতের গন্ধ। লোকসভা স্পিকার হিসেবে ওম বিড়লার রেকর্ড বুকে নাম তুলে ফেলেছেন। গত অধিবেশনে তিনিই সবচেয়ে বেশি সংখ্যক বিরোধী সাংসদকে সাসপেন্ড করেছেন। এবার ওম বিড়লাকেই স্পিকার পদে প্রার্থী করেছে বিজেপি। আপত্তি রয়েছে কংগ্রেসের, তবে সাসপেনশনের কারণে নয়। কংগ্রেস শর্ত দিয়েছিল ডেপুটি স্পিকার পদটা বিরোধীদের ছেড়ে দিক বিজেপি। राजनाथ सिंह जी का खारगे जी को फोन आया। राजनाथ सिंह जी ने खारगे जी से कहा, देखिए आप हमारे स्पीकर को सपोर्ट कीजिए। ऑपोजिशन, पूरी ऑपोजिशन ने कहा है, हमने सब के सब से बात की है, पूरे ऑपोजिशन ने कहा है कि हम स्पीकर को सपोर्ट करेंगे, मगर कन्वेंशन ये है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन को मिलना चाहिए। राजनाथ सिंह जी ने कल शाम कहा था कि वो खारगे जी को कॉल रिटर्न करेंगे। अभी तक राजनाथ सिंह जी ने खारगे जी का कॉल रिटर्न नहीं किया है। जो हमारी राय पार्टी की है वो है कि उपाध्यक्ष विपक्ष का हो और बाकी बातें अभी सब सामने आ जाएंगी। स्पीकर का पद को लेकर के आज तक चुनाव नहीं हुआ और स्पीकर किसी एक पार्टी का नहीं होता है। स्पीकर पूरा सदन का संचालन करने के लिए एक सर्वसम्मति से बनाया जाता है। इस प्रकार की राजनीति को हम की निंदा करते हैं और मुझे लगता है कि अच्छी परंपरा ये रहती कि लोकसभा निर्विरोध एक सर्वसम्मति से अध्यक्ष चुनता। शर्त रखना, उस पर अड़ना और इस तरीके से अपनी भूमिका को निभाना मुझे नहीं लगता कि उचित है। बहरहाल
जीत सुनिश्चित है। বিজেপি শর্ত না মানায় স্পিকার পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। কংগ্রেসের প্রার্থী 8 বারের সাংসদ কে সুরেশ। Only, just now only filed a nomination. It's a party decision, not my decision. You have to ask the party leaders. They will give you details. तो ये अच्छी बात है क्योंकि इस बार विपक्ष बहुत मजबूत है, तो अगर अपना स्पीकर चुना है तो अच्छी बात है। তার মানে স্পিকার পদেও এবার ভোটাভুটি হবে, যা সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে মাত্র দুবার হয়েছে। সংঘাতের আবহটা এতটাই তীব্র। তবে সংঘাত কি আর শুধু শাসক আর বিরোধীদের মধ্যেই হচ্ছে? ইন্ডিয়া জোটের সংসারেও তো সুমধুর বাঁশি বাজছে না। of the party and I have to abide by the party discipline. Thank you very much. Contact नहीं किया है, कोई बातचीत नहीं हुआ है and unfortunately this has been a unilateral decision. কে সুরেশের মনোনয়নে স্বাক্ষর নেই তৃণমূলের। তৃণমূল সূত্রে খবর, সুরেশের নাম ঘোষণার আগে তাদের সঙ্গে পরামর্শ করা হয়নি। অন্যদিকে ওম বিড়লার জন্য সমর্থন চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অর্থাৎ লোকসভায় রাহুল অভিষেকের একান্ত কথা বলার ছবি চিত্তাকর্ষক, কিন্তু তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর পরিস্থিতি নেই। দিল্লিতে তৃণমূল কি করবে সেটা কলকাতায় বসে ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস যেমন বিজেপির স্পিকার প্রার্থীকে নিঃশর্ত সমর্থন দেয়নি, তৃণমূলও কংগ্রেসের স্পিকার প্রার্থীকে নিঃশর্তে সমর্থন করবে না। দেখুন, ব্যাক টু দ্য বেসিক্স বলে একটা কথা আছে, জানেন তো, মানে একদম গোড়ায় ফিরে যাও। তৃণমূল যে আবার তাদের গোড়ায় ফিরে এসছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। দিল্লিতে তৃণমূলের সংসদীয় দল যাই করুন না কেন, তাদের তাকিয়ে তো থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তৃণমূল সেই পথেই হাঁটবে, এটাই তো একেবারে তৃণমূলের গোড়ার কথা। মাঝখানে এই পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রা দেখে কেউ কেউ হয়তো ভেবেছিলেন যে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমান্তরাল কোনো লাইন হয়তো তৈরি হচ্ছে। এখন তারা কি বুঝতে পারছেন যে তৃণমূলের সমস্ত লাইন ওই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু আর তার কাছেই শেষ? চারপাশে একটু খেয়াল করলে দেখবেন এই ব্যাক টু দ্য বেসিক্সের ফর্মুলাটা আরও কেউ কেউ অনুসরণ করছেন। তিনি এই তৃণমূলের না, তার বাইরেও, যেরকম দিলীপ ঘোষ লোকসভা ভোটে হারের পর দিল্লি চলে গেছিলেন। দিল্লি থেকে ফিরে প্রায় চুপ করে গেছেন, কোনো কথা বলছেন না, কিন্তু ঘুরছেন, জেলায় জেলায় ঘুরছেন। তাকে যে জিনিসটা লাইমলাইটে এনেছিল, ভোটে জিতিয়ে সংসদে পাঠিয়েছিল, সেটা হলো ওই কর্মীদের মধ্যে মিশে থাকার প্রবণতা, তার সাংগঠনিক ক্ষমতা। দিলীপ ঘোষ লোকসভা ভোটে হারের পর, মানে ব্যর্থতার স্বাদ পাওয়ার পর, আবার কিন্তু সেই পুরনো স্টাইলে ফিরে গেছেন। দিল্লি থেকে ফেরার পর গত সপ্তাহ খানেকের মধ্যে তিনি 3টে জেলা ঘুরে ফেলেছেন। গত কয়েকদিনে মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি সব ঘোরা হয়ে গেছে। সব জায়গায় দলের কর্মী সমর্থকদের সাথে সময় কাটিয়েছেন। আর জলপাইগুড়িতে তো কর্মীদের সঙ্গে বৈঠকও করেছেন। খেলাধুলা এরকম হয় জানেন তো, বিশেষ করে ক্রিকেটে রান না পেলে ব্যাটাররা ওই ভিয়ের মধ্যে, মানে একদম ব্যাটের মাঝখান দিয়ে সোজা সামনের দিকে খেলেন, কোনো ঝুঁকি নিয়ে কোনো শট মারেন না। এটা একদম গোড়ায় শিক্ষাটা পেয়ে যান, ব্যাটের মধ্যে দিয়ে খেলা, সামনে খেলা। সেই শিক্ষাটা দিলীপ ঘোষও মনে হচ্ছে কাজে লাগাচ্ছেন। এই মুহূর্তে তিনি যেটা করছেন, মানে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো পুরনো সিস্টেমকে ব্যবহার করে ময়দানে ফেরার চেষ্টা। লোকসভা ভোটের পর বিজেপি কর্মীরা নিশ্চিতভাবেই খানিকটা মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিছু জায়গায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠেছে। বিজেপি কর্মীরা বলছেন যে তারা আক্রান্ত, কিন্তু এই সময় নেতাদের পাশে তারা চাইছেন। সেখানে তো নেতাদের মধ্যে পুরনো জোশ উধাও। তখন যদি নেতারা একটুখানি কেউ গিয়ে দাঁড়ান, তখন তো কর্মীরা তাকে আঁকড়ে ধরবেন। দিলীপ ঘোষ সেই কাজটাই করছে। এর কিন্তু একটা ব্যাখ্যা হয়, দিলীপ ঘোষ নিজেকে আবার নেতৃত্বের সেই আসনটাতে দেখতে শুরু করেছেন, যেখানে বসলে রাজ্যের সংগঠনটা তার হাতের মুঠোয় চলে আসবে। রাজনীতিটা নিজের মাঠ বলে একটা বস্তু আছে, জানেন তো, রাজনীতিতে এটা খুব ইম্পর্টেন্ট। কখনো রাজনীতিকরা প্রতিপক্ষকে নিজের মাঠে নিয়ে আসেন, কখনো আবার নিজেরা মাঠ তৈরি করে নেন। এটাই ঝানু রাজনীতিকদের কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো করে নিজের মাঠে প্রতিপক্ষকে টেনে আনছেন, আর দিলীপ ঘোষ মনে হচ্ছে আপাতত নিজের মতো করে নিজের মাঠ তৈরি করছেন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী।
Associate sponsor, Ultratech Cement.